আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের এবিটি এর টেস্ট পেপার 2026 সালে যেটি প্রকাশিত হয়েছে তার 74 নম্বর পেজের যে প্রশ্ন আছে তার প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা নিয়ে। প্রথম প্রশ্ন, গজনির সুলতান ছিলেন কে? সুলতান মাহমুদ। কেন তার নামটা আমরা পড়ছি? তার কারণ গজনির সুলতান মাহমুদ ছিলেন মধ্য এশিয়ার গজনির সাম্রাজ্যের বিখ্যাত শাসক, যিনি 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং ভারতে একাধিকবার তিনি অভিযান চালিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, আল বিরুনি রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর হবে কিতাব উল হিন্দ। আল বিরুনি সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় ভারতে আসেন এবং ভারতের ইতিহাস, ধর্ম, সমাজ নিয়ে কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ রচনা করেন। এই কারণেই আমরা এই গজনির সুলতান কে ছিলেন সেটা মনে রাখতে হবে, কারণ তার সময়ই, তার আক্রমণ করার সময় ভারতে অল বিরুনি এসেছিলেন। এরপরে 3 নম্বর প্রশ্ন, ইবন বতুতা ভারতে অতিবাহিত করেন কত বছর? 16 বছর। মরক্কোর পরিব্রাজক ইবন বতুতা 1333 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন এবং দীর্ঘ 16 বছর অবস্থান করেন। 4 নম্বর প্রশ্ন, ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাওয়া ডাক ব্যবস্থাকে কি বলা হতো? উলাক বলা হতো। দিল্লি সুলতানি আমলে ঘোড়ার পিঠে পরিচালিত দ্রুতগামী ডাক ব্যবস্থাকে বলা হতো উলাক, আর পদাতিক বা হেঁটে চালিত ডাক ব্যবস্থাকে বলা হতো দাওয়া। 5 নম্বর, বার্নিয়ে কাশ্মীরে যান কার সঙ্গে? ঔরঙ্গজেবের সঙ্গে। ফরাসি চিকিৎসক ও পরিব্রাজক ফারসা বার্নিয়ে 1665 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে কাশ্মীর ভ্রমণ করেছিলেন। 6 নম্বর, দক্ষিণ ভারতের বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ সাধক কে ছিলেন? উত্তর হবে রামানুজ। একাদশ-দ্বাদশ শতকে দক্ষিণ ভারতে বৈষ্ণব ভক্তিবাদী আন্দোলনের নেতৃত্ব দেন বিশিষ্ট দার্শনিক ও সাধক রামানুজ। 7, শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হলো গুরু গ্রন্থ সাহিব, যা শিখ গুরুদের বাণী উপদেশের সংকলন করা আছে। 4 নম্বর, গিল্ড কি? গিল্ড হলো একটি বাণিজ্য সংঘ। মধ্যযুগীয় ইউরোপে এবং প্রাচীন মধ্যযুগীয় ভারতে ব্যবসায়ী ও কারিগরদের স্বার্থ সুরক্ষার জন্য গঠিত পেশাদার বণিক সংঘকে গিল্ড বলা হতো। 9 নম্বর, আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক তুলুক বংশের রাজা কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় ধর্মনীতি বিষয়ক বিখ্যাত কাব্য আমুক্ত মাল্যদা রচনা করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের রাজধানী বিদরে স্থানান্তরিত করেন সুলতান আহমদ শাহ। বাহমনি সুলতান আহমদ শাহ ওয়ালি আনুমানিক 1424 থেকে 25 খ্রিস্টাব্দে রাজ্য শাসনের সুবিধার্থে রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, মার্কো পোলো ছিলেন কোথাকার অধিবাসী? উত্তর ইতালির অধিবাসী। মার্কো পোলো ছিলেন ইতালির ভেনিস শহরের একজন বিখ্যাত পর্যটক ও বণিক, যিনি ত্রয়োদশ শতকে চীন ও ভারতে আক্রমণ করেছিলেন। 12 নম্বর, গুরু নানক জন্মগ্রহণ করেন কোন গ্রামে? উত্তর হবে তালবন্দি গ্রামে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক 1469 খ্রিস্টাব্দে অবিভক্ত পাঞ্জাবের লাহোরের কাছে তালবন্দি, বর্তমানে পাকিস্তানের নানকানা সাহিব গ্রামে জন্মগ্রহণ করেন। 13, সুলতান প্রথম মোহাম্মদ শাহ তার রাজ্যকে কটি প্রদেশে ভাগ করেছিল? 4টি প্রদেশে ভাগ করেছিল। বাহমনি রাজ্যের দ্বিতীয় সুলতান প্রথম মোহাম্মদ শাহ প্রশাসনিক সুবিধার জন্য পুরো রাজ্যকে 4টি প্রদেশে তরফে বিভক্ত করেন, যেমন গুলবর্গা, দৌলতাবাদ, বেরার ও বিদর। 14, বাংলায় ইলিয়াস শাহী বংশের শাসন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1342 খ্রিস্টাব্দে। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 খ্রিস্টাব্দে লখনৌতির সিংহাসন দখল করে স্বাধীন বাংলা ও ইলিয়াস শাহী বংশের ভিত্তি স্থাপন করেছিল। 15, চণ্ডীদাসের রচনা করা কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ চণ্ডীদাস বা বড়ু চণ্ডীদাস রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন। 16, বাহমনি রাজ্যের কয়েকজন শাসক ছিলেন?
এখানে কিছু শাসকের নাম দিয়েছে, আর তোমাদের এখানে কোনটা হতে পারে সেটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, এইখানে দেখো বাহুবনী রাজ্যে কয়েকজন শাসক এখানে হবে, যে দ্বিতীয় মোহাম্মদ শাহ ছিলেন, আহমদ শাহ ছিলেন, মামুদ শাহ ছিলেন, কিন্তু ফিরোজ শাহ তুগলক ছিলেন না। তিনি ফিরোজ শাহ তুগলক দিল্লি সুলতানি তুগলক বংশের ছিলেন। ঠিক আছে, এরপরে 17 নম্বর প্রশ্ন, কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে। এখানে আছে ভক্তিবাদী মানুষ, মাসপান্না হবে শৈব, রামানুজ হবে বৈষ্ণব ধর্ম, নানক হবে শিখ ধর্মের প্রবর্তক, আর মীরাবাই কৃষ্ণ, অর্থাৎ পরপর মিলে গেছে। ঠিক আছে, ব্যাখ্যাতে বাঁশবান্না কি লিঙ্গায়েত বা বীর শৈব সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন। তারপরে রামানুজ ছিলেন বৈষ্ণব ধর্ম দর্শনের প্রচারক, নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, আর শ্রীকৃষ্ণ পরম ভক্ত সাধিকা ছিলেন। ঠিক আছে, এরপরে 18 নম্বর প্রশ্ন, ভৌগোলিক অভিযান শুরু করেছিল কারা? স্পেন এবং পর্তুগাল। পঞ্চদশ শতকের আবিষ্কারের যুগে নতুন সমুদ্রপথ ও ভৌগোলিক অভিযানে প্রথম নেতৃত্ব দিয়েছিল যৌথভাবে স্পেন ও পর্তুগাল। এরপর 19 নম্বর প্রশ্ন, মানচিত্রে যে চিহ্ন করা আছে, এই যে মানচিত্রে ভারতের এই যে এই জায়গায় দিয়েছে, এই জায়গাটা কি হবে? ঠিক আছে, এই জায়গাটার নাম কি হবে? এটা হলো বাংলাদেশ, পশ্চিমবঙ্গের অংশ। এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হবে, মনে রাখবে, যে গৌড়। ঠিক আছে, প্রদত্ত মানচিত্রে উত্তরবঙ্গ মালদহ জেলার সীমান্তে প্রাচীন ও মধ্যযুগের বাংলার বিখ্যাত রাজধানী ছিল গৌড়। বোঝা গেছে? বেশ, এটা হলো ভারতের পূর্ব দিকের অংশ। এরপরে 20 দাগের প্রশ্ন, আবার মানচিত্র দিয়েছে, যে এই যে এই জায়গাটা কোন জায়গাকে নির্দেশ করছে ভারতের সেই সময়কার ইতিহাস যদি দেখা হয়, তাহলে অপশনে কি দিয়েছে? অপশনে দিয়েছে কালিকট, বিজয়নগর, হাম্পি, তুঙ্গভদ্রা। উত্তর হবে বিজয়নগর। ঠিক আছে, দক্ষিণ ভারতের মানচিত্রে কৃষ্ণা তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চলে চিহ্নিত বিন্দুটি মধ্যযুগের বিখ্যাত বিজয়নগর রাজ্য অঞ্চলকে নির্দেশ করে। এরপরে 21 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের একটি বাণিজ্য কুঠির নাম কি? ইংল্যান্ডে একটি বাণিজ্য কুঠির নাম ছিল মাদ্রাজে। ঠিক আছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1639 সালে মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ বাণিজ্য কুঠি স্থাপন করে চন্দননগর ও পন্ডিচেরি ছিল ফরাসিদের এবং চুঁচুড়া ছিল ওলন্দাজদের বাণিজ্য কুঠি। 22, নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? উত্তর আমেরিগো ভেসপুচি। ইতালীয় নাবিক আমেরিগো ভেসপুচি প্রথম দাবি করেন যে কলম্বাস আবিষ্কৃত ভূখণ্ডটি এশিয়ার নয়, বরং এক সম্পূর্ণ অজানা মহাদেশ। তিনি একে মুন্ডাস নোভাস বা নতুন বিশ্ব বলে অভিহিত করেছিলেন। 23, ব্রাজিলে পর্তুগিজ শাসনের সূচনা করেন কে? ক্যাব্রাল। 1500 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ ক্যাব্রাল দুর্ঘটনাবশত দক্ষিণ আমেরিকার ব্রাজিলে পৌঁছান এবং সেখানে পর্তুগালের আধিপত্য প্রতিষ্ঠা করেন। 24, বক্সারের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর মধ্যে ঐতিহাসিক বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। 25, বর্ণভেদের অপর নাম ড্যাশ বৈষম্য। উত্তর জাতিগত বৈষম্য। উপনিবেশিক আমলে শ্বেতাঙ্গ শাসকরা কৃষ্ণাঙ্গ বা স্থানীয় অধিবাসীদের চামড়া রঙের ভিত্তিতে আলাদা করত, যা মূলত জাতিগত বা বর্ণগত বৈষম্য ছিল। 26, জে এ হবসন ছিলেন একজন বিখ্যাত কি অর্থনীতিবিদ? জন অ্যাটকিনসন হবসন ছিলেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তার লেখা বিখ্যাত বই ছিল ইম্পেরিয়ালিজম এ স্টাডি। আমিলদার কে ছিলেন? আমিলদার ছিলেন রাজস্ব আদায়কারী কর্মচারী। মুঘল ও পরবর্তী রাজস্ব ব্যবস্থায় পরগনা থেকে প্রত্যক্ষভাবে ভূ রাজস্ব বা খাজনা আদায়কারী সরকারি কর্মচারীদের আমিল বা আমিলদার বলা হতো। 28, মহলারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1822 খ্রিস্টাব্দে। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে হোল্ট ম্যাকেনজির সুপারিশে 1822 খ্রিস্টাব্দে রেগুলেশন 6 অনুযায়ী গ্রাম বা মহল ভিত্তিক মহলারি বন্দোবস্ত চালু করা হয়। 29, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও কার মধ্যে? উত্তর ফ্রান্স
অথবা ফরাসিদের সঙ্গে। ঠিক আছে, এখানে ফ্রান্স এবং ফরাসি দুটোই হবে। 1756 থেকে 1763 খ্রিস্টাব্দে টানা 7 বছর ইউরোপ, উত্তর আমেরিকা ও ভারতের উপনিবেশের কর্তৃত্ব ইংল্যান্ড এবং ফ্রান্স বা ফরাসির মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল। 30 মুক্তদান নীতি কে গ্রহণ করেছিল? উত্তর হবে জন হে গ্রহণ করেছিল। 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনের সাম্রাজ্যবাদী শক্তিগুলির সমান বাণিজ্য অধিকারের দাবিতে মুক্তদান নীতি ঘোষণা করেন। 31 ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন কে? উত্তর হবসন। সাম্রাজ্যবাদের মূল কারণ ব্যাখ্যা করে অর্থনীতিবিদ জে হবসন 1902 সালে ইম্পেরিয়ালিজম এ স্টাডি বইটি রচনা করেছিল। 32 দস্তক কি? দস্তক ছিল বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি ছাড়পত্র বা পরোয়ানা দেন, যার মাধ্যমে তারা বাংলায় বাৎসরিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়। একে দস্তক বলা হয়। 33 পোভার্টি অ্যান্ড আনবিটুস রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন কে? দাদাভাই নরোজি। ভারতের জাতীয়তাবাদী নেতা দাদাভাই নরোজি তার বিখ্যাত গ্রন্থে প্রথম ভারতের সম্পদ নির্গমন তত্ত্ব বিশদভাবে তুলে ধরেছিলেন। 34 বোর্ড অব রেভিনিউ গঠন করেন কে? উত্তর হবে এখানে লর্ড ওয়ারেন হেস্টিংস বোর্ড অব রেভিনিউ গঠন করেছিলেন। 1772 থেকে 86 খ্রিস্টাব্দের মধ্যে ওয়ারেন হেস্টিং বাংলায় সঠিক ও নিয়ম নিষ্ঠভাবে রাজস্ব আদায় নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সংস্থা হিসাবে বোর্ড অব রেভিনিউ প্রতিষ্ঠা করেন। 35 ড্যাশ ছিলেন ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস হবে সিভিল সার্ভিসের প্রবর্তক। প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির জন্য গভর্নর জেনারেল কর্নওয়ালিস আমলাতন্ত্রকে সংগঠিত করেন, তাকে ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক বা জনক বলা হয়। 36 ফ্রান্সের বাণিজ্য কুঠির নাম কি ছিল? এখানে ফ্রান্সের বাণিজ্য কুঠি হবে চন্দননগর, তারপরে কারিকাল আর মাহে। বোম্বাই হবে না। চন্দননগর, মাহে, কারিকাল এই তিনটি ছিল ফ্রান্সের ফরাসিদের অধীনস্থ, আর কিন্তু বোম্বাই ছিল ইংরেজদের মূল ঘাঁটি। পর্তুগাল ইংরেজ রাজপুত্রকে যৌতুক হিসাবে দিয়েছিল। 37 দুই স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, দুটো স্তম্ভ যুদ্ধের নাম দিয়েছে, এই দুটো স্তম্ভ মেলাতে হবে। সগৌলের সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে। ইয়ামদাবুর সন্ধি হয়েছিল এখানে ধরে নাও সাজানোই আছে। ঠিক আছে, এখানে সাজানোই আছে। সগলের সন্ধি 1816 সালে হয়েছিল। ইয়ামদাবুর সন্ধি হয়েছিল 1826 সালে। গন্ডমাকের সন্ধি হয়েছিল 1869 সালে। আর কানোয়ারার সন্ধি হয়েছিল 1854 সালে। ঠিক আছে, বেশ সাজানোই আছে। আর এইগুলো যখন আমি করেছিলাম, ঠিক করেছিলাম, অপশনগুলো সাজিয়েছিলাম, তখন পরপর হয়ে গেছিল। ঠিক আছে, সগলের সন্ধি 1816 খ্রিস্টাব্দে ব্রিটিশ ও নেপালের মধ্যে হয়েছিল। আর ইয়ামদাবুর সন্ধি 1826 খ্রিস্টাব্দে প্রথম ব্রহ্মযুদ্ধের পরে হয়েছিল। গন্ডমাকের সন্ধি হয়েছিল 1879 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফগান যুদ্ধের সময়। আর কানাগাওয়ার সন্ধি হয়েছিল 1854 খ্রিস্টাব্দে আমেরিকা ও জাপানের মধ্যে। এরপরে অনুচ্ছেদ অর্থাৎ আনসিন টাইপের একটা প্রশ্ন থাকবে তোমাদের, যে বিজয়নগর রাজ্যের রাজারা শিল্প সংস্কৃতি একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। এটা পড়ে নাও, তারপরে উত্তরগুলো করবে। আমি এখনই উত্তর করে দিচ্ছি যে রাজা ড্যাশ রাজত্বকালে বিজয়নগর সংস্কৃতির ক্ষেত্রে চরম উন্নতি ঘটেছিল। ঠিক আছে, কার রাজত্বে? রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে। উত্তর এ হয়ে গেল। ঠিক আছে, 39 রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন কারা? এই যে এখানে আছে অষ্টদিগ্গজ নামে পরিচিত, তারা অলঙ্কৃত করতেন। ঠিক আছে, আর 40 নম্বর প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায় ছিলেন ড্যাশের প্রিয় ব্যক্তি? উত্তর হবে সঙ্গীতের প্রিয় ব্যক্তি। এই যে এখানে আছে সঙ্গীতের পৃষ্ঠপোষকতাও করতেন। ঠিক আছে, তোমাদের 40টা প্রশ্ন হয়ে গেল। দেখা হচ্ছে পরের সেটের প্রশ্নপত্র নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।